নিরাপত্তা রক্ষী কখনো এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। তার তো সাংবাদিকতাই থাকে না, তিনি মালিক। মতিউর রহমান, মাহফুজানা মালিক, তারা সম্পাদক দাবি করতে পারেন না, তারা কখনো সাংবাদিকতা করেছেন বা করছেন দাবি করতে পারেন না। দুঃখিত আমি। নুরুল কবির বললেন মতান্তর হলেই পুড়িয়ে হত্যা করছে। আহা, আজকে ওনার বোধোদয় হয়েছে। ডক্টর দেবপ্রিয় বললেন এই সরকার নৈতিক বৈধতা হারিয়েছে। বাহ, অসাধারণ বোধোদয় হচ্ছে। বিএনপির মির্জা ফখরুল বললেন সর্বশক্তি দিয়ে অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। বাহ বাবা। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পত্রিকা সম্পাদক, রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে হবে। ডক্টর দেবপ্রিয় নুরুল কবির আরো বললেন যে যখন ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, মাহফুজা নাম সরকারের প্রতিটি ধাপে, প্রতিটি মহলে, প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে উচ্চ পদস্থ থেকে সাধারণ তিনি নাড়া দিয়েছেন, নক করেছেন যে প্রথম আলোর দিকে যাবে। ভাই ভাই তো মুদ্রার এপিটার ওপিট। এখন এক ভাই জানে আরেক ভাইকে ধরবে। তো উইথ অল ডিউ রেসপেক্ট, সরি টু সে, আমি সেই রেসপেক্টটা আসলে তাদেরকে রাখতে পারছি না, কারণ বাংলাদেশে গণমাধ্যম ধ্বংস করবার জন্যে এই দুটি মানুষ বাংলাদেশে এই যে সম্প্রীতিমূলক যে পরিবেশটা ছিল সেটা ধ্বংস করবার জন্য এই দুটি পত্রিকা অত্যন্ত দায়িত্বহীন এবং অত্যন্ত লজ্জাস্কর ভূমিকা রেখেছে, এবং গণমাধ্যমে পেশাদারিত্ব ধ্বংস করবার জন্য এই যে তাদের ভূমিকা, সেটা কিন্তু আমার বক্তব্য না। এই বক্তব্যগুলো অনেক জুনিয়র সাংবাদিকের যারা সৎভাবে নীতিগতভাবে যারা নিবেদিত হয়ে পেশার জন্য কাজ করেছে। আমি আপনার প্রশ্নের উত্তরে এই কথাটা বলি কারণ ডক্টর শামীম ভাইয়ের কাছেও আমরা শুনবো যে এখানে আরেকটি কথা বলে যে একে আজাদ বলেছে, সরি আমি নুরুল কবিরের বললাম, একে আজাদ সমকাল এবং চ্যানেল 24 এর মালিক, তিনি বলেছেন যে মাহফুজা নাম সরকারের এমন কোন ব্যক্তি নাই যাকে কল করেন নাই, কেউ সাড়া দেন নাই। একে আজাদ তিনি আমার মালিক ছিলেন 2007 সালে আমি যখন সমকালে 6 আমি সমকালে আমি যখন সিনিয়র রিপোর্টার ছিলাম। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তিনি কখনোই গণমাধ্যমে আমাদের কোনো কিছুতে তিনি ইন্টারফেয়ার করেন না। মালিক হিসেবে তিনি সেই দায়িত্বশীলতা রেখেছেন, এবং সমকাল গোলাম সারোয়ারের নেতৃত্বে, মোজাম্মেল হোসেন মঞ্জুর নেতৃত্বে, আলমগীর হোসেনের নেতৃত্বে যথেষ্ট দায়িত্বশীল একটি গণমাধ্যমের ভূমিকা পালন করেছে। আমি বলবো যে তিনি এটা বলেছেন ঠিক আছে, তিনি একজন শিল্পপতি হিসাবেও ভাবতে হবে যে 5ই আগস্টের পর তিনি কি ভূমিকা পালন করেছেন। তারা কি ঐক্যবদ্ধভাবে তখন প্রতিহত করেছিলেন এই অন্ধকারের শক্তিকে, জামাত ইসলামকে? জামাতের লোকেরা আজকে ইলিয়াস ইটিভিতে ছিল না, কেমন করে ইটিভিতে এসেছিল? ইলিয়াস দিগন্ত টেলিভিশন থেকে হঠাৎ করে 21শে টেলিভিশনে আসে। সে তখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন সাহারা খাতুন, এবং সাহারা খাতুন দুর্গাপূজাতে তিনি যখন অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে গেছেন, তিনি যখন নমস্কার সবাইকে বলেছেন, ইলিয়াস তখন গণমাধ্যমের আমরা সকলেই ছিলাম 7 সালে 1/11 এর পরপরই প্রথম যখন সরকার গঠিত হলো শেখ হাসিনার নেতৃত্বে, ইলিয়াস তীব্র ক্ষোভ প্রকাশ করলো, বলল কি একজন মুসলমান হয়ে ইসলামী দেশে দুর্গাপূজা হচ্ছে, সেই দুর্গাপূজাতে কেন সারা খাতুন একজন মুসলমান হয়ে যাবেন, এবং কেন তিনি নমস্কার বলবেন, কেন তিনি দুর্গাপূজাকে হচ্ছে গিয়ে ইয়ে করবেন, পৃষ্ঠপোষকতা করবেন? কি অথর্ব! এরা নাকি সাংবাদিক? এদেরকে জামাত বলে দিয়েছে তোমরা গণমাধ্যমে ঢুকে যাও। ঠিক যে কথাটা শামসুর রহমানের, আমি শেষ করছি, শামসুর রহমানের একটা লেখা আমি পড়ছি, যখন গণজাগরণ মঞ্চ শুরু হচ্ছে প্রতীকী বিচার গোলাম আজমদের, তখন শামসুর রহমান একটা লেখা দিয়েছেন। ওই লেখাতে বলেছেন 1970 সালের জুন মাসে বঙ্গবন্ধু একটা কথা ওনার বক্তব্যে বলেছেন যে 11টি গণমাধ্যম জামাত ইসলামের, কতগুলো টাকা তারা পাচ্ছে, গণমাধ্যম বরাবরই জামাত দখলে রেখেছে, এবং সেই গণমাধ্যমের অংশ মতিউর রহমান এবং মাহফুজা নাম, যারা আজকে 22, ওই যে পাকিস্তান আমলে 22 পরিবার ছিল, এখন 22 জন হয়েছে,
গান যাদেরকে গানম্যান দেয়া হয়েছে, আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল এবং জঙ্গিরা আক্রমণ করেছিল, তখন অ্যামনেস্টি থেকে র্যাবে চিঠি দেওয়ার পরে র্যাবের তখনকার প্রধান আমাকে বলেছিলেন, আপনি কি আপনি কি নিরাপত্তা রক্ষী চান? আমি হেসেছিলাম। আমি যে দেখুন 2003 সাল, তখন আমি বলেছিলাম যে নিরাপত্তা রক্ষী সাংবাদিকের জন্য অন্তত নিরাপত্তা রক্ষী কখনো এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। তার তো সাংবাদিকতাই থাকে না, তিনি মালিক। মতিউর রহমান, মাহফুজানা মালিক, তারা সম্পাদক দাবি করতে পারেন না, তারা কখনো সাংবাদিকতা করেছেন বা করছেন দাবি করতে পারেন না। দুঃখিত আমি। ধন্যবাদ সুলতান। ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে এই যে একযোগে তারা সবাই বিএনপির প্রতি এখন সমর্থন জানাচ্ছেন, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ধন্যবাদ সুলতানা রহমান আপা আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং সুমি খানকে। আপনারা দুজন অনেক বিষয়ের কথা বলে ফেলেছেন। আমি চেষ্টা করব যাতে একই কথা বারবার না বলতে হয় এবং অন্য ভিন্ন একই প্রসঙ্গে ভিন্ন দিক থেকে একটু দৃষ্টি রাখতে চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত। ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, সেদিন আমার অনেকের সাথে কথা হয়েছে দেশে। সাধারণ মানুষ, সুশীল বুদ্ধিজীবী, সাংবাদিক, সাথে সাথে তৃণমূলের নেতাকর্মী, তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি দেখলাম যে এমনকি 5ই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল, সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি। কিছুটা আশার কথা দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমি একটু বলতে চাই যে প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করতে গিয়েছে তাদের সর্বোচ্চ সংখ্যা কতজন ছিল? 500 জন। আমি বাড়িয়ে বললাম 1000 জন। এবং আমরা জানি যে প্রথমে ট্রাকে করে 100 মানুষ গিয়েছে, যাদেরকে প্ল্যান করে পাঠানো হয়েছে আগুন দেওয়ার জন্য। এবং আমি কালকেই একটা ঘরোয়া আড্ডায় বলছিলাম যে বাংলাদেশে যখন সিটি কর্পোরেশন ওয়াসার পাইপ কাটে, তখন 200 মানুষ আশপাশে দাঁড়িয়ে যায়। তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে, নীতি এবং শিক্ষার অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, যখন আপনি একটা ধ্বংসাত্মক কাজ শুরু করবেন, আরো অনেক মানুষ সেখানে যুক্ত হয়ে যায়। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে 1000। হাদির জানাজায় আমি ধরে নিলাম যে লক্ষাধিক মানুষ গিয়েছে। আমি ধরে নেই বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 যখন আক্রমণ হয়েছে, সেখানে 5000 মানুষ গিয়েছে। 17 কোটি 50 লক্ষ মানুষ যায়নি। সো কি হচ্ছে দেশে যে মাত্র 1000 বা 2000 বা 5000 বা 10,000 মানুষকে মোকাবেলা করার জন্য স্বাধীনতার পক্ষের বাকি মানুষরা নামছে না? এটা একটু মনে রাখা দরকার। আমি স্পষ্টভাবে মনে করি পার্থক্যটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্র। মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যে যে শক্তিটা দাঁড়িয়ে আছে, আপনি যদি আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেন এবং আপনি তাদেরকে বলেন যে তোমরা কোনো পক্ষাবলম্বন করবে না, তাহলে আমি নিশ্চিত যে আমাদের তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাদেরকে আর নিষ্ক্রিয় করতে তাদের 7 দিনও লাগবে না। এটা আমাদের মনে রাখা দরকার। আমি জাস্ট তৃণমূলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বলছি। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, 2006-এও দেখেছি, 7-এও দেখেছি, যে আমাদের সামরিক বাহিনী, আমাদের পুলিশ, তারা অস্ত্রের মুখে -2 করে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে, কিন্তু একটা পর্যায়ে সেই ঘটনাটা চলমান থাকে না। বাংলাদেশের এখন যে অবস্থা, সেটা একটু সময় লাগবে, কিন্তু সেটা এমন অবস্থায় থাকবে না। এখন যেই আগুন লাগানোর ঘটনা ঘটছে, বোমাবাজি ঘটনা ঘটছে, সংখ্যালঘুদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, তার মানে এই না যে বাংলাদেশ পুরোপুরি উগ্র মৌলবাদী জঙ্গিদের হাতে চলে গেছে। এটা দিয়ে আমি শুরু করতে চাই যে অস্ত্র না থাকলে এই ঘটনাটা থাকবে না। আমাদের মনে করার কোনো দরকার নেই যে বাংলাদেশ একদম জঙ্গিদের দখলে চলে গেছে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা একটু বলি, সেটা হচ্ছে আমি খুব অবাকভাবে দেখছি আমাদের যারা সুশীল এবং এখনকার সময়ের যারা বুদ্ধিজীবী, তারা নানা জায়গায় বলছে দেশের এই কঠিন অবস্থায় আমাদের এখন সবচেয়ে জরুরি একটা সাধারণ নির্বাচন, এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ভোটে যেই আসুক না কেন আমরা তাদেরকে স্বাগত জানাই, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক। প্রথমে আমাদের দরকার একটি সাংবিধানিক সরকার। আমি খুব বিস্মিত হয়ে দেখি যে দেশে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যে দেশের 20% মানুষ বুদ্ধিবৃত্তিক এবং উন্নয়ন কাজের উপরে ভিত্তি করে ভোট দেয়, সেই 60% মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র 40% মানুষ, অর্থাৎ 8 কোটিরও কম মানুষ, যাদের মধ্যে ভোটার হয়তো 5 কোটি, তাদেরকে দিয়ে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে হয় বিএনপি আসবে অথবা জামাতে ইসলামী আসবে, এবং তাতে করে দেশ আবার সোনার বাংলা হয়ে যাবে। এই যে প্রোপাগান্ডাটা, আমি সেটার প্রতিবাদ জানাই।